অদ্ভুত জীবন যাকে ভেবে আমরা সারা জীবন পাড়ি দেই, সে অন্যের সাথে সুখ ভাগাভাগি করে। রোহানের মন আজ বড়ই ছন্নছাড়া। রোহানের অপেক্ষা একটি, কবে ফিরে পাবে সে জীবনের অর্থ, কবে পরিপূর্ণ হবে তার পরিবার। রোহানের অপেক্ষার সমাপ্তি কবে হবে? রক্তিম এখন আগের মতোই রিধিকে পড়ায় সাহায্য করে, যেভাবে ছোটবেলায় করত। ইদানিং রক্তিম রিধির সাথে অযথা কথা বলে না। রিধির বিষয়টা ভালো লাগছে না। এমন তো না যে রিধির রক্তিমকে ভালো লাগে। রিধি রক্তিমকে নিয়ে ওভাবে ভেবে দেখেনি কখনো। তবুও রক্তিমের গম্ভীর ব্যবহার তাকে প্রচুর বিরক্ত করছে। রিধি মনে মনে ভাবছে, আমি তো এমনটাই চেয়েছি, তবুও কেন ভালো লাগছে না আমার? রিধিদের টেস্ট পরীক্ষা শেষ। অনেকদিন সে টানা পড়াশোনায় নিজেকে ব্যস্ত রেখেছিল, তাই 2 দিন ছুটি নিয়েছে পড়াশোনা থেকে। বিকেলে দিয়ার সাথে হাঁটতে বের হয়েছে রিধি। রিধি, রক্তিম ভাইয়ের কি অবস্থা? কেন, ওনার কি হয়েছে? আঙ্কেল আন্টি যেদিন বাসায় ছিল না, ওই দিন রাতের কথা ভুলে গিয়েছিস? না, ভুলে যাইনি। তোকে ভালোবাসে বলেছিল। রক্তিম ভাইয়া তোকে নিয়ে অন্যভাবে চিন্তা করে, বোন হিসাবে দেখেনি কখনো। নবনী আন্টি আর জুনায়েদের আঙ্কেল জানতে পারলে? মা জানে। সত্যি? উনি জানার পরেও রক্তিম ভাইয়ের সাথে তোকে একলা ছেড়ে দেয় কিভাবে? কবে থেকে জানে? রক্তিম দেশে বাইরে যাওয়ার আগ থেকে। মায়ের ভাইয়া যদি জানতে পারে কেউ আমাকে পছন্দ করে, আমাকে একা ছাড়বেও না। উনি আমার আসল মা না দিয়া। রক্তিম আসার পর থেকে মা আমার সাথে আর আগের মতো ভালো করে কথাও বলে না। রক্তিম আমাকে ভালোবাসে, এখানে আমার দোষ কোথায়? বাবাও জানতে পারলে হয়তো আমায় বিয়ে দিয়ে দেবে। আমার জন্য তারা তাদের ছেলেকে কেন হারাবে? রক্তিম তাদের সন্তান। আম্মি বাপি বেঁচে থাকলে হয়তো আমার সাথে এমন হতো না। রিধির চোখে পানি দেখে দিয়া রিধির হাত ধরে বলল, রিধি, আমি আছি না তোর সাথে? বিয়ে করতে না চাইলে আমার কাছে চলে আসবি, আমরা একসাথে থাকবো। আর মা তোকে খুব ভালোবাসে, ভাইয়া তো তোকে বোনের মতো দেখে। আর ঈশা আপু মানে আমার হবি বাবুও কিন্তু অনেক ভালো। ঈশা আপু আর দিব্য ভাইয়ের মধ্যে কিছু আছে? হ্যাঁ, ভাই আপুকে প্রপোজ করেছিল। আপু এখনও হয়তো হ্যাঁ বলেনি। তো প্রতিদিন একসাথে ভার্সিটি যায়, একসাথে আসে। ভাইয়া তো ইদানিং ঈশা আপুর আম, বাবা কামাল আঙ্কেলের সাথে খুব ভালো সম্পর্ক করে ফেলেছে। ঈশাপুর বাবা প্রতিদিন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাইয়া তো সকালটা বাসায় পড়তো, বাকিগুলো মাঝে মাঝে মসজিদে গিয়ে পড়তো। এখন প্রতিদিন যায় সকালেও, আমাকেও ঘুম থেকে উঠিয়ে দিয়ে যায়। অনেক ভালো। ভালোবাসাও কিন্তু মানুষকে পরিবর্তন করে অনেকটা। হ্যাঁ, ঠিকই বলেছিস। ভাইয়ার অনার্স শেষ হলে বিয়ের প্রস্তাব পাঠাবে বলেছে। ঈশা আপু তো এখনো হ্যাঁ বলেনি। উনি হ্যাঁ বলেনি তো কি হয়েছে, নাও তো বলেনি। ভাইয়াকে বলেছিস ঈশা আপুর বাবা মা রাজি থাকলে ঈশা আপুর সমস্যা নেই, কিন্তু ঈশা আপুর প্রেম করতে পারবে না ভাইয়ের সাথে। ঈশা আপুর প্রেমের প্রতি আস্থা নেই। তুই কিভাবে জানলি এত কিছু? দিয়া হেসে বলল, ভাইয়ার ভাইয়ার বন্ধু আছে না, অনেক ভাইয়া, তাদের অনেক কথা শুনে ফেলেছি। ওরে আমার কান পাতলা রে, এগুলো শুনিস তুই আড়ি পেতে? খারাপ অভ্যাস। চুপ কর। রক্তিম রাস্তায় হাঁটতে বের হয়। ওই সময় দিব্য আর অনিকের সাথে দেখা। আসসালামু আলাইকুম রক্তিম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ। আমার বন্ধু অনেক। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি? হ্যাঁ, আমিও ভালো। আপনার কথা অনেক শুনেছি দিব্যর কাছ থেকে। অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন, মেডিকেল আর বুয়েট একসাথে চান্স পেয়েছিলেন। রক্তিম উত্তরে শুধু মুচকি হাসল। আপনি তো এখন সাকসেসফুল ইঞ্জিনিয়ার। তবুও বাবার বিজনেস সামলাচ্ছে, নিজের কিছুই নেই। তোমরা এলাকায় থাকো? না না, ওই দিব্যর সাথে এসেছি ওর বাসায়। আমি একটা বাসা ভাড়া নিয়ে থাকি। তোমার পরিবার? বাবা মা দেশের বাইরে থাকেন, আমি ভার্সিটির জন্য এখানে থাকছি। আমার দেশের থেকে পড়াশোনা করার ইচ্ছে ছিল তাই। তবে পড়াশোনা শেষ করলে এখানেই বাসা নিয়ে নেব। মা বাবাও দেশে চলে আসবেন। তোমরা চট্টগ্রামের? না, ঢাকার। ঢাকায় দাদার বাড়ি নানার বাড়ি দুটোই ছিল। আর আমার দাদা নানা আপন চাচাতো ভাই ছিলেন। আমাদের ফ্যামিলি অনেক ছোট তাই। তারা এখন কোথায় আছেন? বাকি আত্মীয়রা কি ঢাকায়? আমাদের আত্মীয় নেই। আমার বাবা আমার দাদার একমাত্র ছেলে, আর আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন। নানা অসুস্থ ছিলেন, বাবা মার বিয়ের আগেই মারা যান। নানার ইচ্ছে ছিল বাবা মার বিয়েটা হোক, ওভাবেই সম্পর্ক। দাদা দাদিও মারা যায় অল্প বয়সে।
পরে নানিও মারা যান ছোট বোন হবার পর। তোমার ছোট বোন আছে? অনেক দীর্ঘশ্বাস ছাড়ল। বেঁচে নেই, 7 বছর বয়সেই একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই দেশের বাইরে চলে যাই আমরা। বাবা অনেক আঘাত পেয়েছিলেন ওই সময়, তাই কয়েক বছর ট্রিটমেন্ট করার পর তিনি সুস্থ হন। কিরকম অ্যাক্সিডেন্ট? আগুন লেগেছিল মেলায়। মেলায় গিয়েছিলাম আমরা। বাবা অরুকে খোঁজার জন্য গিয়েছিল, কিন্তু বাবা আগের থেকেই হার্টের রোগী ছিলেন, স্ট্রোক করে ফেলেন ওই সময়। দেশে পরিচিত কেউ না থাকায় আমাদের, কারণ আমরা আগে থেকেই দেশের বাইরে ছিলাম। এই সময় 3 বছর হয়েছিল মাত্র ঢাকায় এসেছিলাম। বাবার ম্যানেজার আসেন আমাদের নিতে, কারণ বাবার ট্রিটমেন্ট দেশের বাইরেই ভালো হবে তাই। তোমার বোনের খোঁজ নাওনি? বিপদ আসলে সব একসাথেই আসে। আমি তো ওই সময় এত বড়ও ছিলাম না, মার একার পক্ষে সব সম্ভব ছিল না, বাবার সাথে তো কাউকে থাকতে হবে। তবুও খোঁজ নেওয়ার জন্য ম্যানেজারকে দায়িত্ব দিয়েছিলেন। উনি বলেছিলেন অনেককে চিহ্নিত করা যাচ্ছিল না। বুঝতেই তো পারছেন ভাইয়া, কিন্তু তবুও মা এখনো বিশ্বাস করে অরু বেঁচে আছে। আসলে এই কারণেই পরিবার অনেক ছোট। ছোট পরিবারের বিপদ আসলে পাশে থাকার কেউ থাকে না, বুঝলেন। আর বাবা খুব কম মানুষের সাথেই মিশতেন, তাই বন্ধুও কম ছিল। রক্তিম কিছুটা ধাক্কা খেয়েছে। রিধির বাবা মাও ঢাকায় থাকতো, আর রিধিও বলেছিল অনু ভাইয়ার কথা। তার অনু ভাইয়া অনেক হবে না তো? রিধিকেও মেলায় পাওয়া যায়, আর আগুন লাগার ঘটনা সব মিলে যাচ্ছে। রক্তিম অনিকের চেহারা ভালো করে দেখছে। রিধির সাথে অনিকের চেহারার অনেক মিল, ভাই বোনও লাগবে তাদের। তোমার বোনের নাম অরু? অরুণী, আদর করে অরু ডাকতো সবাই। ও আচ্ছা, আমি আসি। আশা করি তোমার বোন যেখানে আছে ভালো থাকবে। রক্তিমের কথা বলার আর কিছু নেই। বাসায় গিয়ে ভাবছে রিধির নামও অরণি ছিল। বাবা রক্তিমের নামের সাথে মিলিয়ে রেখেছিল রিধি। এখানে সে কি করবে? বাসায় বলবে নাকি চুপ থাকবে? বাবা রিধিকে ছাড়া থাকতে পারবে না। তিনি রিধিকে খুব ভালোবাসেন, আর রিধি জানলে এই বাসা ছেড়ে চলে যাবে। তাকে যদি দেশের বাইরে নিয়ে যায়, রক্তিম রিধিকে আর পাবেই না। না, এখন সে বলবে না কিছু। যতদিন রিধির মনে জায়গা হবে না তার জন্য রক্তিম এখন রিধির ভালোবাসার অপেক্ষায় আছে। তবুও রক্তিম এখন বিষয়টি নিশ্চিত করবেই। রিধি কি সেই অরণি যাকে অনেক অরু বলেছে? সন্ধ্যায় রক্তিম রিধির রুমের সামনে এসে দাঁড়ালো। এমন সময় রিধিও দরজা খুলল। আপনি? আজকে পড়বে না? 2 দিন ছুটি নিয়েছি। এই সময় ছুটি নেওয়ার দরকার আছে? প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। নবনী রিধি আর রক্তিমকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে বলল, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? রিধিকে পড়াতে এসেছিলাম, কিন্তু রিধি ছুটি নিয়েছে। কিসের ছুটি? পড়াশোনায় কোনো ছুটি নেই। ওই সময় কত পড়াশোনা করতো আমার ছেলেটা, ঠিকমতো খাওয়া দাওয়াও করেনি, আর তুই সারাদিন টোটো করে ঘুরে বেড়াস। নবনীর কথা শুনে রক্তিম রিধির দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে আর ভ্রু নাচিয়ে মজা নিচ্ছে। আমার মতো হতে হলে রিধির অনেক পরিশ্রম করতে হবে। আরও পারবেও না আমার মতো হতে। রিধি দাঁতে দাঁত চেপে বলল, আমার কোনো ইচ্ছেও নেই আপনার মতো হওয়ার। তারপর মুখ ভেঙচি দিয়ে রুমে ঢুকে পড়ল। রক্তিম চেয়ার টেনে বসলো রিধির পাশে। আজকে অন্য টপিক নিয়ে কথা বলি, যা তোমারও ভালো লাগবে। রিধি মুখ ফুলিয়ে বসে আছে। তোমার অনু ভাইয়া কেমন ছিল? রিধি অনু ভাইয়ার কথা শুনে রক্তিমের দিকে মুখ তুলে তাকায়। রক্তিমের রিধির সাথে যা মনে আছে সব কিছুই শেয়ার করে। অনেক কিছুই তার মনে নেই। তারা বাইরের দেশে ছিল, এসব কথাও রিধির মনে নেই। রিধি ওই সময় লিখতে শিখেছিল। রিধির ড্রয়িং খাতায় সে ছবি এঁকেছিল 4 জনের, নিচে নাম লিখে রেখেছে তার আম্মি, বাপ্পি আর অনু ভাইয়ার। রিধির আর কারো কথা মনে নেই। রিধি আর কাউকে চিনতও না। স্কুলেও ভর্তি হয়নি। তাকে মা পড়াতো বাসায়, সাথে অনু ভাইয়াও পড়াতো। তোমার মনে আছে তোমার আম্মি বাপ্পি দেখতে কেমন ছিল? মনে পড়ছে না, কেমন ঝাপসা মনে হয় এখন। দেখলে চিনবে? হয়তো, কিন্তু কিভাবে? তারা তো বেঁচে নেই। এমনি জানতে চেয়েছে, যদি বেঁচে থাকে তুমি নিশ্চিত কিভাবে হতে পারো?
তাদের লাশ কি দেখেছিলে? না। আচ্ছা, বাদ দাও। আজ তোমার ছুটি। নিজের মতো পড়ো আজকে। রক্তিম চলে আসে নিজের রুমে। রক্তিম হৃদিকে জানাতে চায় না এখন কিছুই। দিব্যকে ফোন দিয়ে অনিকের সব তথ্য নেয়। অনিকের নাম, বাবার নাম, মায়ের নাম, অরণির পুরো নাম সব কিছুই রিধির দেওয়া তত্ত্বের সাথে মিলে যায়। এর চেয়ে বেশি প্রমাণ রক্তিমের লাগবে না। শুধুমাত্র একটি জিনিস সব কিছু পানির মতো পরিষ্কার করে দেবে, যদি রিধির ছোটবেলার ছবি অনিকের বোনের ছবির সাথে মিলে যায়। রিধির 7 বছরে তোলা ছবি তো অবশ্যই থাকবে অনিকের কাছে। দিব্য ব্যাপারটি সন্দেহ করে। অনেকের বোনের ছবি কেন ভাইয়া? ভাইয়া আপনি কি কিছু জানেন? দিব্য, এখন আমাকে কিছু জিজ্ঞেস করবে না প্লিজ। তুমি অনেককে কিছু বুঝতে না দিয়ে চাইবে। অনেক যদি তার বোনকে খুঁজে পায় তা তো ভালোই। অনেক ওর বোনকে অনেক ভালোবাসেন। ও যদি হারানো বোনকে ফিরে পায় আমি তো অনেক খুশি হব। কিন্তু আপনি কোনো কিছু তো অবশ্যই জানবেন, তা না হলে আমার কাছে এসব তথ্য নিতে চাইতেন না। দেখো দিব্য, আমি জানি না অনেকের বোনকে, তবুও যদি খুঁজে দিতে পারি আমার জন্য অনেক বড় পাওয়া হবে। আমি কিছু জানতে পারলে অবশ্যই বলবো। আমি এখন পর্যন্ত কিছুই জানি না। আচ্ছা, আমি আপনাকে ছবি পাঠিয়ে দেব অনেক থেকে নিতে পারলে। রক্তিম মনে মনে ভাবছে, আমার রিধির জীবন থেকে দত্তক শব্দটি মুছে দেওয়া খুবই দরকার। রিধিকে তার অধিকার দিতে হবে। রিধির অধিকার আছে তার আসল বাবা মার সাথে থাকার। একটি দুর্ঘটনা, কোনো ইচ্ছাকৃতভাবে হওয়া ঘটনা না। ভাগ্য লিখে রেখেছিল আমার জীবনে রিধি আসবে, তাই আজ এভাবে এসছে। এখন হয়তো ভাগ্যই কিছু অস্তিত্বের অপেক্ষার অবসান ঘটাতে চায়। সকালে ভার্সিটি এসে দিব্য অনিক থেকে অরণির ছবি খুঁজে নেয়, তারপর রক্তিমকে পাঠিয়ে দেয়। ছবি দেখার পর রক্তিমের যা সংশয় ছিল সব কেটে যায়। রিধি অরণি, অনিকের বোন। সিদ্দিকা মরিয়ম অরণি। সিদ্দিক কবির অনিকের ওই ছোট বোন। অরুর অনু ভাইয়া বেঁচে আছে। রক্তিমের এখন অনেক ভালো লাগছে। রক্তিমের রিধি অনাথ না। রিধির পরিবার একদিন রক্তিম নিজেই পূর্ণ করে দেবে, কিন্তু এখনও সময় আসেনি। এত তাড়াতাড়ি রিধিকে সে হারাবে না। তার অপেক্ষার শেষ সমাপ্তি পর্যন্ত সে কিছুই জানাবে না কাউকে। কয়েক সপ্তাহ পর ঈশা আর দিব্যদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। এরই মধ্যে দিব্য আর ঈশার সম্পর্ক আরও গভীর হয়। ঈশা মুহিবকে পুরোপুরি ভুলতে না পারলেও দিব্যর প্রতি অনেক মায়া জন্মেছে। ঈশা এখন বুঝতে পেরেছে ভালোবাসা কী। ভালোবাসা শুধু ফোনে কথা বলে রাত পার করা নয়। ভালোবাসা মানে অল্প কথাতেই মানুষটির খোঁজ নেওয়া। কিছু টাকা উড়িয়ে দামি দামি গিফটের মাঝে ভালোবাসা নেই। ভালোবাসা হচ্ছে প্রিয় মানুষটির চোখের গভীরতা বুঝতে পারা। রেস্টুরেন্টের খাবার খেয়ে ভালোবাসায় ভাগ করা যায় না। নিজ হাতে প্রিয় মানুষটির জন্য তার পছন্দের খাবার রান্না করার মাঝেই আছে ভালোবাসা। দামি গাড়ি কিনে ঘুরতে যাওয়া ভালোবাসা না। লোকাল বাসে একসাথে দাঁড়িয়ে ভালোবাসার মানুষটির হাত ধরে থাকার মাঝেও ভালোবাসা আছে। সুইমিং পুলের পানিতে একসাথে গোসল করে সেলফি নেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাঝে সেই ভালোবাসা নেই। যে ভালোবাসা একসাথে পুকুরের পানিতে পা ডুবিয়ে পাশাপাশি বসে মনের জমানো কথা ভাগ করে নিয়ে নীরব পরিবেশকে নাড়িয়ে দেওয়ার মাঝেই আছে। ভালোবাসা খুঁজে পাওয়া আর নেওয়ার জন্য শুধু একটি সুন্দর মন প্রয়োজন। ভালোবাসা এমন একটি মূল্যবান জিনিস যেটিতে কোনো খরচ নেই। এদিকে রিধিকের গ্রুপ স্টাডি শুরু হয়। 2 দিন করে করে এক জনের বাসায় গিয়ে পড়বে তারা। প্রথম 2 দিন আনিকার বাসায় গিয়ে গ্রুপ স্টাডি করবে। এই 2 দিনে ইফতি অনেক ফ্রি হয়ে যায় রিধির সাথে। আর এই 2 দিনই রক্তিম আনিকার বাসার একটু দূরে দাঁড়িয়েছিল যতক্ষণ রিধি ওই বাসায় ছিল। রিধিকে দ্বিতীয় দিন ইফতির সাথে হেসে হেসে কথা বলতে দেখে রক্তিমের অনেক বিরক্ত লাগছিল। রক্তিম রিধি আর ইফতির সামনে এসে বলল, পরে শেষ হওয়ার পর সোজা বাসায় যাওয়ার কথা ছিল, আর তুমি অভদ্রের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো দাঁত বের করে। এখন সন্ধ্যা হয়েছে রিধি, বাসা চলো। রক্তিমের কথা শুনে মুখ ফুলিয়ে জোরে পা চালিয়ে চলে যায় রিধি। রক্তিম পেছন পেছন এসে রিধিকে বলল,
এভাবে লাফিয়ে লাফিয়ে চলে আসলে কেন? আপনি সবার সামনে আমাকে বকা দিচ্ছিলেন আর আমি কচ্ছপের মতো হেঁটে আসবো যাতে সবাই আরো মজা নিতে পারে। ছেলেটির সাথে এত হাসছিলে যে? ও মা, হাসি এসেছে তাই হেসেছি। আপনার মতো বাংলার পাঁচ বানিয়ে মুখ রাখবো নাকি? আমার মুখ বাংলার বাচের মতো? আপনার কি নিজেকে খুব সুদর্শন মনে হয়? প্রতিদিন আয়না দেখবেন ভালো করে, ভ্রান্তিটা দূর হয়ে যাবে তখন। বুইড়া বেটা একটা। রিধি, রিধি দৌড়ে বাসায় চলে যায়। প্রতিদিনই এখন এমন হয়। কখনো আদি, কখনো শাহেদ বা ইফতের সাথে কথা বলে রিধি রক্তিমকে দেখিয়ে দেখিয়া। রক্তিমের মুখ লাল হয়ে যায় রগে, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে। কিছু বলতেও পারছে না। রিধিও ভালো লাগছে রক্তিমকে রাগাতে। প্রতিদিন গ্রুপ স্টাডি শেষ করার পর রক্তিম রিধিকে জেরা করে কি করেছে জানার জন্য। রিধির একটি উত্তর, আমি যাই করি আপনার কি তাতে? আজকের রিধির বাসায় আসবে সবাই। রিধি সকাল থেকে রুম পরিষ্কার করছে। রক্তিম রিধিকে রুম পরিষ্কার করতে দেখে বলল, পাত্র দেখতে আসবে তোমায়? রুম যেভাবে সাজাচ্ছ। পাত্র দেখতে আসলে কি মানুষ রুম গুছিয়ে রাখে? আর তুমি এভাবে, এসব কি? ঠোঁটে কি লাগিয়েছ? আপনি আমার রুমে সেভাবে তদন্ত কেন করছেন? আমার যেমন ইচ্ছে আমি তেমন করব। দেখো রিধি, তুমি ছেলেগুলোকে দেখানোর জন্য এইভাবে সেজেছ। ছি রিধি, এসব কিন্তু ভালো না। আমি নিজেকে পরিপাটি করেছি আর সেজেছি মানে শুধু একটু ঠোঁটে হালকা। রক্তিম রিধিকে আর কিছু বলতে না দিয়ে তাকে কাছে টেনে আনলো আর জোর করে ঠোঁট মুছে দিল। আর এইভাবে সেজেগুজে পড়তে বসলে মেরে ভর্তা বানিয়ে দেব। পড়ায় মন আছে নাকি অন্য কোথাও? আর যাতে এসব ভংচং করতে না দেখি। রিধি রক্তিম থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রক্তিমের হাতে কামড় দিল। রিধি, রাক্ষস একটা, সাহস কি করে হয় আমার বিরক্ত করার? তুমি আমার হাত কামড়িয়েছ আর আমাকে রাক্ষস বলছ? তোমাকে তো আমি মানুষ ভেবেছিলাম, আর তুমি তো। আমি কি? হ্যাঁ, আমার হাত কামড়িয়েছ। তুমি দাঁড়াও, মজা বুঝবে এখন। রক্তিম রিধির বই খাতা সব বিছানায় ফেলে দেয়, কাপড় চোপড় সব নিচে। কয়েক মিনিটের মধ্যে পুরো রুম এলোমেলো করে দেয়। এদিকে বেল বেজে উঠল। রিধির ফ্রেন্ডসরা চলে আসে। রিধি চোখ বড় বড় করে পুরো রুমের অবস্থা একবার দেখে নেয়। রক্তিম রিধির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, আমার কথা মতো না চললে এমন অত্যাচার রোজ চলবে। বাই বাই ডিয়ার। রিধির মাথা এই মুহূর্তে খুবই গরম। রিধি জোরে জোরে চিৎকার করে বলল, আমি প্রতিশোধ নেব, আমি দেখে নিব বলে রাখছি। আজকের দিব্যর জন্মদিন। রাজিয়া রহমান সকালে 2টি কেক বানিয়েছেন। প্রতি বছর তিনি দিব্যর জন্মদিনে 2টি কেক বানান। একটি কেক দিব্যর জন্য, আরেকটি কেক রোহানের জন্য। রোহানের কেকটি বানিয়ে মেডিকেলে নিয়ে যান। শিশু ওয়ার্ডের বাচ্চাদের সাথে নিয়ে কাটেন। এই 15 বছরে তিনি ছেলেকে একটিবার দেখার জন্য কত ছটফট করেছেন, কিন্তু এটি মনের মাঝেই সীমাবদ্ধ ছিল। রোহানেরও আজকে জন্মদিন, কিন্তু সে কখনো জন্মদিন পালন করেনি। রোহান নিজের জীবন থেকে যত ধরনের রঙিন মুহূর্ত আছে সব মুছে দিয়েছে নিজ হাতে। আজকে সকালে এসেই উষা রোহানের পছন্দের নাস্তা বানিয়েছে, কিন্তু রোহান নাস্তা না করেই ভার্সিটি চলে যায়। উষার হাতের রান্না রোহানের ভালো লাগে না। বাসায় বুয়া এসে রান্না করে দেয়। যেদিন বুয়া আসে না সেদিন রোহান কিছুই খায় না। আর দুপুরে তো বাবা ছেলে বাইরেই খেয়ে নেয়, রাতেও কিনে খায়। মাঝে মাঝে বুয়া রান্না করে দেয়। গতকাল সারা রাত রোহান ঘুমায়নি। রাজিয়া রহমানের ছবি হাতে ছাদে বসেছিল, তাই বাসের সিটে মাথার রাখতেই ঘুমিয়ে পড়ল। আর এদিকে ঈশা কেক বানাতে পারে না, তাই অর্ডার করেছিল। নাস্তাও বানিয়েছে দিব্যর পছন্দের। সকাল সকাল নাস্তা নিয়ে বের হয়ে পড়ে। দিব্যর নীল রং পছন্দ, তাই নীল রঙের শাড়ি পরে। আর কিছুই দেয়নি সে আজ। দিব্য মানা করেছিল টিপ না দেওয়ার জন্য, তাই টিপ দেয়নি। দিব্যর চুড়ির শব্দ অনেক ভালো লাগে। ঈশা চুড়ি পরলেই দিব্য হাত দিয়ে চুড়িগুলো নাড়াতে থাকে, তাই ঈশা নীল রঙের চুড়ি পরল হাতে। চুলগুলো খোলা রেখেছে। দিব্য কৃতমতা একদম পছন্দ করে না, তাই ঈশা একদম সাজেনি আজকে।
আর এটা ঈশার প্রাকৃতিকভাবেই অনেক সুন্দর। ঈশা অর্ডার আনার জন্য সকালে ইফতির সাথে রিক্সা নিয়ে জিএসি চলে আসে। সেখান থেকেই ঈশাকে বাসে উঠিয়ে দিয়ে ইফতি চলে আসে বাসায়। বাসে সব সিট ভর্তি ছিল, শুধু রোহানের পাশের সিটটাই খালি ছিল। না চাইতেও রোহানের পাশে বসতে হয় ঈশার, আর রোহান তো গভীর ঘুমে মগ্ন। কিছুক্ষণ পর বাসের ঝাঁকুনিতে রোহানের মাথা ঈশার কাঁধে ঢলে পড়ে। ঈশা চোখ বড় বড় করে রোহানের দিকে তাকায়। সে রোহানকে এর আগের ঘটনার জন্য ক্ষমা করে দিলেও এখনও ক্ষোভটা থেকেই যায়। হাত দিয়ে বারবার সরিয়ে দেওয়ার পরও রোহানের মাথা ঈশার কাঁধে এসেই পড়েছে বারবার। ঈশার এখন প্রচুর রাগ, জোরেই ধাক্কা দেয় রোহানের মাথাটি। বাসটিও ওই সময় টার্ন নিচ্ছিল। রোহানের মাথাটি তাই জানালার সাথে খুব জোরেই আঘাত পায়। রোহানের ঘুম তো ভাঙ্গেই, সাথে প্রচুর ভয়ও পায় সে। মাথায় হাত দিয়ে ঘুম ঘুম চোখে ঈশাকে তার পাশে দেখতে পায়। ঈশার চোখে মুখে বিরক্তি দেখে সে বুঝতে পারে কি হয়েছিল। রোহান মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। তার নিজেকে খুব তুচ্ছ, নিঃস্ব আর ছ্যাঁচড়া মনে হচ্ছে এখন। অনেকক্ষণ পর ঈশার দিকে মুখ ফিরিয়ে বলল, সরি, আমি খেয়াল করিনি, অনেক গভীর ঘুমেছিলাম, কিছু মনে করবে না। মেয়ে দেখলেই এমন ছ্যাঁচড়ামি করতে মন চাই? আপনার দোষ নেই, আসলে এটা তো কালচার। রোহান কি বলবে বুঝতে পারছে না। ঈশা হয়তো ওই দিনের ব্যবহারটি সুদে আসলে তুলে দিচ্ছে। ওই দিনের জন্য সরি বলেছিলাম, এখনও রেগে আছো? রোহান মনে মনে ভাবছে, কিভাবে বুঝাবো ঈশা? ওই দিন আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি রাগের মাথায় বলেছিলাম, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আমার হয়তো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, খুবই ভালোবাসি ঈশা। ভালোবাসার মানুষকে কি ইচ্ছে করে কেউ কষ্ট দেয় বলো? আমি কিভাবে পারি তাহলে? ভালোবাসবে না আমাকে, সমস্যা নেই, তুমি আর দিব্য একসাথে ভালো থাকলেই আমার আর কিছুই চাই না। কিন্তু একটু সুন্দর করে কথাও তো বলো না আমার সাথে। অনিকের সাথে তো বলতে পারো, আমিও তো দিব্যর বন্ধু, আমার সাথে কথা বললে কি এমন হয়? একটু ভালো মতো কথা বলো আমার সাথে ঈশা। কেউ বলে না আমার সাথে কথা, কারোর সাথে পারি না মনের কথা ভাগ করে নিতে। দিব্য কত ভাগ্যবান, কত বন্ধু ওর। তুমি আছো, দিব্যের বোন আছে, মাও আছে। আমার তো মাও নেই, কতদিন মা বলে ডাকি না কাউকে, কখনো কাউকে বলতে পারিনি ভালোবাসি। আমার একাকী জীবনের সঙ্গী কেউ হতে চায় না। তোমার চোখেও এত অবহেলা আমার জন্য? আর ভালো লাগে না ঈশা, ভালো লাগে না, আমার কিচ্ছুই ভালো লাগে না। জীবনের শেষ চাওয়া যদি হয়, সেটিতেও তুমি থাকবে। জানি তুমি আমার হবে না, কিন্তু তোমার অপেক্ষায় থাকবো, আশাহীন অপেক্ষা, যে অপেক্ষার কোনো শেষ নেই। ভার্সিটি পৌঁছানোর পর ঈশা দিব্যকে জন্মদিনের শুভেচ্ছা দেয়। দিব্য রোহানকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে দোস্ত। হ্যাপি বার্থডে টু ইউ। দিব্য আর রোহান ঈশার কথা শুনে চোখ বড় বড় করে তাকায় তার দিকে। এই কথা আগেও অনেকবার শুনেছে তারা, তাদের একসাথে দেখে অনেকেই বলেছিল। কিন্তু রাজিয়া রহমান দিব্যকে বলেছেন তার বাবা দেশের বাইরে থাকে তার ভাইকে নিয়ে, আর রোহানকেও ফয়সাল আহমেদ বলেছেন তার ভাই বোনকে নিয়ে তার মা দেশের বাইরে চলে গেছেন। তাদের সব কিছুতেই অনেকটা মিলও আছে, তবে অনেকের চেহারা হালকা মিলে যায়, তাই তারা এই বিষয়ে কখনো পাত্তা দেয়নি। ভাগ্যক্রমে তাদের জন্মদিনের তারিখও একই দিনে, তবুও দিব্য ব্যাপারটি তামাশায় উড়িয়ে দেয়। সে চায় না তার মায়ের অতীত বা তার বাবার কোনো অস্তিত্বও বর্তমানে তাদের জীবনে আসুক। আর রোহান দিব্যকে খুব ভালোবাসে, ভাইয়ের থেকেও বেশি। যদি কখনো সত্যি হয়ে যায় বিষয়টি, সে সহ্য করতে পারবে না। তাই তারা অতীত নিয়ে কোনো কথা বলেনি, আর পার্সোনাল ব্যাপার নিয়ে তো কখনোই না। দুই ভাইয়ের মধ্যে চাপা স্বভাবটি আছে, কিন্তু রোহান একটু বেশি চাপা স্বভাবের। কি বলছো?
আমরা অনেক ভালো বন্ধু। হ্যাঁ, বন্ধু আমার। আরে ঈশা, মিল হতেই পারে। একদিনে কত মানুষ জন্ম নেয়, আর তুমিও না। দিব্য ঈশার কাছে এসেই বলল। তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। ঈশা মুচকি হাসল। এদিকে রোহান তাদের কথা বলতে দেখে চলে গেল সামনে থেকে। অনিক রোহানের পেছন পেছন গেল। তোর কি ঈশাকে পছন্দ? অনিকের কথা শুনে হতভম্ব হয়ে গেল রোহান। অনিক কিভাবে বুঝতে পারল? সে তো কাউকেই কিছু বলেনি। কি বলতে চাইছিস? আমি চাইল্ড না রোহান, আমি সব বুঝি। তোর ঈশাকে ভালো লাগে হোয়াটএভার, এই কথা দিব্য যাতে কখনো না জানে। দিব্য আমার বেস্ট ফ্রেন্ড, আমি চাই না ও কষ্ট পাক তোর জন্য, বুঝলি? অনিকের কথা শুনে যেন রোহানের কাটা ঘায়ে কেউ নুন মরিচ ছিটিয়ে দিয়েছে বেশি করে। দিব্য কি শুধুই অনিকের বেস্ট ফ্রেন্ড? তারও তো বেস্ট ফ্রেন্ড। কিভাবে ভাবতে পারলো অনিক এমন কিছু সে করবে যাতে দিব্য কষ্ট পায়? অনিক আর বাকি বন্ধুরা মিলে যে কেক এনেছিল ওইটা কাটলো রোহান আর দিব্য। রোহান এসব পছন্দ করে না, তাই আলাদাভাবে কেক কাটেনি কখনো। দিব্য জোর করেই রোহানকে সাথে নিয়ে কাটে। বন্ধুদের আনা কেক কাটার পর ঈশার আনা কেকটি কাটল দিব্য। এই আচ্ছা বন্ধুগণ, আবার বলছিলাম কি, তাদের একটু আলাদা থাকতে দেই, হ্যাঁ? আমরা কাবাবে হাড্ডি না হই, কি বলেন আপনারা সবাই? চলো সবাই, চলো 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 চলো। ঈশা খুব লজ্জা পাচ্ছে। লজ্জায় তার ফর্সা মুখ লাল হয়ে গেছে। দিব্য ঈশার কানের কাছে এসে বলল। টমেটো হয়ে গেলে একেবারে। দিব্য খুব আয়েশ করে ঈশার হাতে বানানো খাবার খাচ্ছে, আর ঈশা বসে বসে দিব্যকে দেখছে। দিব্য হঠাৎ ক্যামেরা বের করলো। ছবি তুলে নাও, আমি সুন্দর করে পোজ দিচ্ছি। ক্যাপশন হবে হ্যাশট্যাগ অবসরের হাতে জাদু। ঈশা সুন্দর করে দিব্যর ছবি উঠিয়ে নিল। ঈশা মনে মনে ভাবছে কত হাসি খুশি থাকে ছেলেটা। আল্লাহ তাকে যাতে সবসময় খুশি রাখে। দিব্য খাওয়া শেষ করে ঈশার পাশে গিয়ে বসল। ঈশার হাতের চুড়িগুলো নাড়িয়ে ছাড়িয়ে দেখল। ঈশার এই মুহূর্তে খুব ভালো লাগছে। বিয়ে করব তোমাকে। চাকরি ধরতে হবে। চাকরি ছাড়া বেকার ছেলেদেরকে কি মেয়ে দেবেন বলো? তবুও মাকে বলেছি, তাড়াতাড়ি বিয়ে করতে। কি কোনো সমস্যা আছে তোমার? অনেক মেয়েরাই পড়াশোনা শেষ করে বিয়ে করতে চায়, তাই বললাম। আমি কখনো তোমার স্বপ্নে বাধা হয়ে আসবো না। যেদিন তুমি আমার হবে সেই দিন থেকে তোমার সব কিছুই আমার। তোমার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আমার। ঈশার দিব্য শুধু ঈশার জন্যই ভালো, আর কারোর জন্য না। তোমাকে ছাড়া চলবে না আমার। বড্ড ভালোবাসি তোমায়। এখনও তো ভালোবাসার সাগরে পড়েছি, ডুবে গেলেও শান্তি পাবো। আমার পাশে থেকো ঈশা, আমাকে ছেড়ে কিন্তু যাবে না কখনো। চুপ, একদম চুপ। তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই আমি হতে চাই। আমি ছাড়া যেসব অধ্যায় আছে তোমার জীবনে সব ভুলে যাও। ইনশাআল্লাহ আমাদের আলাদা থাকতে হবে না। আমি তোমার সাথেই থাকবো যতদিন তুমি আছো,
ততদিন আমার অস্তিত্ব তোমার সাথেই থাকবে। এদিকে গতকাল থেকে রিধি মুখ ফুলিয়ে বসে আছে, কারণ রক্তিম রিধির রুমের অবস্থা যা করেছিল সবাই তা দেখে অবাক। রিধি কোনোভাবে কাপড় উঠিয়ে গুছিয়েছে তাদের সামনে, মনে মনে রক্তিমকে গালি দিচ্ছে, সাথে শাস্তি দেওয়ার প্ল্যানও বানিয়ে ফেলেছে। তাই দিয়াকে ফোন দিয়ে রাজিয়া রহমান থেকে খুব ভালো মানের ঘুমের ঔষধ নেয়, পানির সাথে গুলিয়ে রক্তিমকে রাতে খাওয়ায়। রক্তিমের সন্দেহ হলেও একটুও খেয়ে দেখে, স্বাদ খারাপ না লাগায় সে খেয়ে ফেলে। এরপর থেকে অঘরে ঘুমাচ্ছে সে। নবনী জোনায়েত ঘুমিয়ে পড়লে রিধি রক্তিমের রুমে আসে, তারপর ব্লেড দিয়ে রক্তিমের দাড়ি যা আছে সব কেটে ফেলে এলোমেলোভাবে। ঘুমের ঔষধ এই জন্যই খাওয়ায় যাতে রক্তিম কোনো কিছু টের না পায়। এরপর রং দিয়ে রক্তিমের সাদা শার্টগুলো ইচ্ছে মতো এঁকে দেয়। রক্তিমের কাপড় চোপড় সব বাথরুমে রেখে আসে। এরপর কালো কালি দিয়ে মুখের রাক্ষস লিখে দেয়। রিধি মনে মনে বলছে, রাক্ষস মিয়া, তুমি যদি ডালে ডালে থাকো আমি থাকবো পাতায় পাতায়। তুমি পাতায় পাতায় চললে আমি দৌড়াবো শিরায় শিরায়, আর তুমি শিরায় যাওয়ার চেষ্টা করলে আমি উপশিরায় চলে যাব। তুমি তাও রিধির সাথে পারবে না, কখনোই না। রিধির এখন অপেক্ষা কখন রক্তিমের ঘুম ভাঙবে। নবনী রক্তিমকে জাগাতে গেলে রিধি দৌড়ে এসে পথ আটকে দেয়। মা, রক্তিমের মাথায় প্রচুর ব্যথা করছে, তাই ঘুম থেকে ডাকতে মানা করেছিল। কি বলিস? আমাকে বলিসনি কেন? তুমি শুধু শুধু টেনশন করবে তাই বলিনি। আচ্ছা, আজকে তোর ফ্রেন্ডরা আসবে না? হ্যাঁ। আচ্ছা, যা রুম গুছিয়ে নে। রক্তিমের ঘুম ভাঙার পর অদ্ভুত লাগছে সবকিছু। আয়নার সামনে যাওয়ার আগে রিধি এসে ভীত কণ্ঠে বলল, কে জানি এসেছে, দরজা খুলুন, আমার ভয় লাগছে খুব। রক্তিম কিছু না ভেবে দরজার সামনে গিয়ে দেখল, এরপর রিধিকে বলল, তোমার বন্ধুরা এসেছে, ভয় পাওয়ার কি আছে? আচ্ছা, আপনি দরজাটা খুলুন, আমি রুম ঠিক করে আসছি। রিধি রুমে যাওয়ার পর মুখ চেপে হাসছে, মনে মনে বলছে, রাক্ষস রাজ, এবার বুঝুন মজা, রিধিকে পচানোর শাস্তি। দরজা খোলার পর রিধির বন্ধুরা রক্তিমকে দেখে অবাক হয়ে যায়, হাঁ করে তাকিয়ে থাকে। এভাবে কি দেখছো? আসো ভেতরে। রক্তিমকে দেখে বিথি হাসি আটকে রাখতে না পেরে হেসে দেয়। দিয়া খুব জোরে চিমটি কাটে বিথিকে। চিমটিতে খেয়ে বিথি হাসি বন্ধ করে। রক্তিম তো কিছুই বুঝতে পারছে না। দিয়া রক্তিমের কাছে এসে বলল, ভাইয়া আপনার মুখের অবস্থা? রক্তিম মুখে হাত দিয়ে দেখে তার কি দাড়ি কিছু আছে কিছু নেই। তাদের কিছু না বলে দরজা বন্ধ করে রুমে এসে আয়না দেখল। তার জঘন্য অবস্থা বানিয়ে রেখেছে রিধি। রক্তিম দাঁতে দাঁত চেপে বলল, রিধির বাচ্চা রিধি, আজ তোমার একদিন কি আমার একদিন। কাপড় নিতে গিয়ে দেখে আলমারির অবস্থা খারাপ। বাথরুমে গিয়ে দেখে তার জামা কাপড় সব বাথরুমের ফ্লোরে, আর সাদা শার্টগুলোতে রঙের দাগ। রক্তিম নিজেকে কন্ট্রোল করে মাকে ডাক দেয়। নবনী ছেলের এই অবস্থা দেখে হেসে দেয়। তুমি হাসছো? যাক বাবা, এখন তোকে মানুষের মতো লাগছে, এতদিন জঙ্গলিদের মতো লাগছিল। মা? নবনী হেসে হেসে রুম থেকে চলে যান। এসব তোর কার সাথে ছিল? গলা নামিয়ে বলল, আস্তে আস্তে। হ্যাঁ। তারপর দুজনে মিলে খিলখিলিয়ে হেসে দিল। রিধির ফ্রেন্ডরা চলে গেলে নবনী রিধির সামনে এসে দাঁড়ায়। রিধি নবনীর চেহারা দেখে খুব ভয় পায়। রক্তিমের এই অবস্থা তুই করেছিস? রিধি মনে মনে বলছে, রাক্ষসটা মাকে বলে দিতে গেল কেন? সেটা কত ভালোবাসে আমায়, প্রচুর ভালোবাসা। মাকে না বলে কি হতো, এখন কি করি আমি? আমি কিচ্ছু জিজ্ঞেস করেছি রিধি? মা, রক্তিম গতকাল আমার ফ্রেন্ডদের সামনে আমায় অপমানিত করেছিল, তাই। তাই তুই করেছিস? এটা বলতে চাচ্ছিস? মা, আমি নবনী হেসে বলল, যা করেছিস ভালো করেছিস। এখন কিছুটা জাতের লাগছে, আর সারাদিন বাসায় বসে থাকে। থাক, কিছু কাজ তো পেলো এখন। কাপড়গুলো এখন বসে বসে পরিষ্কার করবে। নবনীর কথা শুনে রিধি হেসে দেয়। এভাবে হাসিস না, তোর রাক্ষসের মাথাটা গরম, একটু কান্নাকাটি করিস। রিধির চোখে পানি আনার চেষ্টা করছে। রিধির রক্তিমের রুমে গিয়ে দেখে রক্তিম রেগে আগুন হয়ে আছে। রিধিকে দেখে মাথা আরও গরম হয়ে যায়। রিধির হাত শক্ত করে ধরে
রিধিকে নিজের কাছে নিয়ে আসে। কি করছো এসব রিধি? রিধি মাথা নিচু করে বলল, আর কখনো হবে না, প্রমিস। আমি ধুয়ে দিচ্ছি সব। কথাটি বলতে বলতে রিধির চোখ বেয়ে পানি নিচে গড়িয়ে পড়ল। আর রিধি মনে মনে হাসছে, কারণ একটু পেঁয়াজ কেটেছে চোখে পানি আনার জন্য। আর একটা পেঁয়াজ কাটলেই রিধির অবস্থা খারাপ হয়ে যায়। রক্তিম রিধির হাত ছড়ে রিধির মুখ উঠিয়ে দেখে রিধি কান্না করছে। দুহাত রিধির দুগালের পাশে রেখে, এ চোখে রিধি, কেন কাঁদছ? মা কিছু বলেছে? আমার কোনো অধিকার নেই এমন করার। আমাকে তো কুড়িয়ে এনেছে, আমি তো অনাথ। আমার উপর তো সবাই দয়া করছে, তাও আমি সবাইকে কষ্ট দিই। খবরদার রিধি, আর এসব কথা বলবে না। তোর অধিকার আছে, তুমি অনাথ না। রিধি, আই এম সরি, কাঁদবে না প্লিজ, একদম না। তুমি কাঁদলে আমার ভালো লাগে না রিধি, প্লিজ চুপ করো। রক্তিম রিধিকে জড়িয়ে ধরে শক্ত করে। রিধিরও ইচ্ছে মতো নাকের পানি চোখের পানি ঝেড়ে রক্তিমের শার্ট ভিজিয়ে দেয়। রিধির খুব হাসি পাচ্ছে রক্তিমের অবস্থা দেখে, তাও নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে। রিধির এখন রক্তিমকেই বড় আপন মনে হচ্ছে। এই মুহূর্তে যেন হারিয়ে না যাক কিশোরী আর যুবকের জীবন থেকে। অবুঝ বয়সেই শুরু হওয়া প্রেমের গল্পটি খুঁজেছে শেষ সমাপ্তির ঠিকানা। দিব্য আর ঈশার ইয়ার ফাইনাল এক্সাম শেষ হওয়ার পর দিব্যর মা রাজিয়া রহমান ঈশার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। কামাল উদ্দিন আর ঈশিতা পারভিনও এ প্রস্তাবে অনেক খুশি হলেন। তারাও মেয়ের জন্য দিব্যর মতো ছেলেই খুঁজছিলেন। আপনাদের যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে আর দেরি না করে শুভ কাজটি সেরে ফেললে ভালো হয়। দিব্য আর ঈশার মতো যারা খুব দরকার। দিব্য এ প্রস্তাবে রাজি আছে, ওর মত নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনি বসুন, আমি ঈশাকে নিয়ে আসছি। মিসেস ঈশিতা ঈশার কাছে গিয়ে বিয়ের ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা আর দিব্যকে পছন্দ কিনা তা জিজ্ঞেস করলেন। ঈশা মনে মনে খুব লজ্জা পাচ্ছিল, তবুও লজ্জা একপাশে ফেলে ঈশিতাকে জানায় তার কোনো সমস্যা নেই। ঈশিতা পারভিন মেয়েকে গোলাপি রঙের একটি শাড়ি পরিয়ে আনলেন। মিসেস রাজিয়া ঈশাকে দেখে বললেন, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে মা তোমাকে। রাজিয়া রহমান ব্যাগ থেকে স্বর্ণের চেইন বের করে ঈশাকে পরিয়ে দিলেন। আপনাদের সমস্যা না থাকলে সামনের শুক্রবার মসজিদে আকত অনুষ্ঠান হয়ে যাক। আমাদের কোনো সমস্যা নেই। ঈশা তার ঘরে গিয়ে দিব্যকে ফোন করল। হাই অপসরি, কেমন আছো? আমি কি হ্যাঁ বুঝে নেব? ঈশা লজ্জামাখা হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমার অপেক্ষার অবসান হতে চলল। দিব্য হেসে বলল, আরে পাগলি, বিয়ে কি 2-3টে করে অভিজ্ঞতা নেবে নাকি? আমারও তো প্রথমবার, কিন্তু আমি অনেক খুশি। ঈশা আর দিব্য এখন নতুন স্বপ্ন বাঁধায় ব্যস্ত। এদিকে রাজিয়া রহমান ফয়সাল আহমেদকে বিষয়টি না জানিয়ে কিভাবে পারবেন? কত বছর মানুষটিকে দেখেননি, তার উপর কোনো অধিকার না থাকলেও সন্তানের ওপর তো ঠিকই আছে। রাজিয়াকে চিন্তিত দেখে দিব্য বলল, কি ব্যাপার মা, বিয়ে করেছে তোমার ছেলে, যুদ্ধে যাচ্ছে না যেভাবে ভাবছো? ভাবছিলাম তোর বাবাকে একবার। কখনো না। তুমি ভাবছো উনি আমার বিয়েতে আসবে? যে মানুষ নিজের সংসার সামলাতে পারেনি তিনি আমার জন্য মঙ্গল কামনা কিভাবে করবে মা? না, আমি চাই না তিনি আমার বিয়েতে আসুক। তোর বাবার সাথে আমার সমস্যা, তোদের না। তোদের উপর পুরোপুরি অধিকার আছে তার। তুমি খুশি তো? আমি কেন খুশি হব না? আমি অনেক খুশি। আমার আর কিছুই লাগবে না, তোমার খুশি থাকাটাই যথেষ্ট। দিব্যর আকদের দাওয়াত রাজিয়া রহমান পরিচিত বন্ধুদের দেন। রক্তিমদের পরিবার আর দিব্যর ঘনিষ্ঠ বন্ধুরা সহ ঈশার পরিবারের সবাই আকদ অনুষ্ঠানে আসে। রোহানকেও দাওয়াত করা হয়। যখন থেকে সে শুনেছে দিব্য আর ঈশার বিয়ে ঠিক হয়েছে, ভালো মতো খেতে পারছে না। ঘুমের মাঝেও সে শুধু ঈশাকেই দেখছে। মাঝরাতে ঘুম ভেঙে যায় এখন রোহানের। কি পরিমাণ কষ্ট পাচ্ছে সে কাউকে বোঝাতে পারছে না। এত দুর্ভাগা সে, কষ্টগুলো বোঝানোর মতো
কেউ নেই তার জীবনে। আকদের আগের দিন রাতে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকক্ষণ কান্না করেছিল রোহান। অশ্রু যেন বাঁধ মানছে না আর। কালো আধারের মাঝে সুখ খোঁজার ব্যর্থ চেষ্টা করছে সে। চোখ বুজে জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করছে। গিটারে সুর তুলল, আজ গলা ছেড়ে গাইবে সে। এই গান শোনার কেউ নেই আজ, কেউ নেই রোহানের পাশে। আজ ওই আকাশে কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে, ছন্দ ছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে। মাঝে মাঝে মনে পড়ে সেই দিনগুলি তুই ছিলি না যখন, মাঝে মাঝে করা না রে সেই দিনগুলি তুই ছিলি না যখন। তুই রবি আমারই, তুই ছবি আমারই, তোকে ছাড়া বাঁচি আমি কেমন। আজ ওই আকাশে কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে, ছন্দ ছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে। শুক্রবার জোহরের নামাজের পর মসজিদে আকদ সম্পন্ন হলো। 3 বার কবুল বলার পর দিব্য আর ঈশা একে অপরের হয়ে গেল। রোহান বসে বসে শুধু নিজের ভালোবাসার সমাপ্তি হতে দেখেছে। এখন আর ঈশার ওপর তার কোনো অধিকার নেই। সৃষ্টিকর্তা ঈশার জন্য দিব্যকেই লিখে রেখেছিল। রোহান চলে যাওয়ার সময় দিব্য এসে বলল, কোথায় যাচ্ছিস? আজ বাসায় যাবি? তুই জানিস আমি কারো বাসায় যাই না। সবাই আর আমি কি এক? চল দোস্ত, মার সাথে কখনো দেখা করিসনি, আর আঙ্কেলও আসেনি আজকে, দেখাও হয়নি কখনো। আমার বিয়ের খবর দিয়েছিলি তো? বাবা বাসায় নেই, 1 সপ্তাহ হচ্ছে সিলেট গিয়েছেন। তুই বাসায় একা? হ্যাঁ, অভ্যাস আছে আমার একা থাকার। আজ আমার বাসায় থাকবি আমার সাথে। ঈশা? আরে শ্বশুর বাড়ি আসবে না এখন সে। আগে ঈশার বর চাকরি খুঁজে পাক, তারপর বউকে নিয়ে আসবে। ততদিন বিবাহিত সিঙ্গেল পুরুষ হয়ে থাকবে। রোহানকে আর কিছুই বলতে দেয়নি দিব্য, জোর করে নিয়ে আসে তার বাসায়। আজ রোহান প্রথম কোনো বন্ধুর বাড়ি এসেছে। ছোটবেলা থেকেই তার নিজের বাড়ি আর উষার বাড়ি ছাড়া সে কোথাও যায়নি। বন্ধুদের সাথে পিকনিকে গেলেও একা একা বসেছিল এক কোণে। দিব্য আসার পর হয়তো সে অনেক বেশি কথা বলেছে তার জীবনে। হ্যাঁ, দিব্য খুব স্পেশাল তার জন্য। এই ছেলেটিকে হাসতে দেখলেই তার কষ্ট অনেকটা কমে যায়। কি এমন অদ্ভুত টান দিব্যর জন্য সে নিজেও বুঝে না। আজ রোহানের জন্য কেমন সারপ্রাইজ অপেক্ষা করছে সে হয়তো ভাবতেও পারে না। এদিকে আজকাল রিধিরও রক্তিমের ভাবনায় ডুবে থাকে। একদিন রক্তিমের সাথে ঝগড়া না করলে যেন তার চলেই না। তবে ইফতির সাথে এখন খুব ভালোই বন্ধুত্ব হয়েছে রিধির। ফোনেও কথা হয় তাদের, পড়ার বিষয়ে বেশি কথা হয়। ওখান থেকেই হাসি তামাশা শুরু হয়ে যায়। রক্তিম ইদানিং রিধিকে বেশি ফোনে কথা বলতে দেখছে। যখন তখন কল আসে রিধির। রক্তিমের এখন সন্দেহ শুরু হয়, রিধি কারো সাথে প্রেমে করছে না তো। রাতে ঘুমাতেও পারে না এখন রক্তিম। মনের মধ্যে একটাই চিন্তা, রিধি কারো সাথে রাত জেগে কথা বলছে হয়তো। আর এদিকে রিধি সারা রাত জেগে পড়াশোনা করে, আর কোনো সমস্যা থাকলে ইফতিকে দেয় সমাধান করতে। এভাবেই তার পড়া ভাগ করে নেয়। দুজনেই রাত জেগে পড়ে রক্তিমের ঘুম হারাম করে। রিধি আর ইফতি ঈশাদের বাসার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। রক্তিম মসজিদ থেকে দিব্যদের বাসার সামনে এসে রিধি আর ইফতিকে কথা বলতে দেখে ফেলে। রিধি রক্তিমকে খেয়াল করেনি। রক্তিমের এসব সহ্য হচ্ছে না। রক্তিম মনে মনে বিড়বিড় করছে, আমার সাথে তো হেসে হেসে কখনো কথা বলেনি। যখনই কথা বলতে আসবে মনে হবে খুন করতে আসছে, আর এখন মনে হচ্ছে লটারি জিতছে। যত সব। রিধি রক্তিমকে দেখে ফিক করে হেসে দিল। রক্তিমও রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে হাসি ফেরত দিল। ইফতি রক্তিমকে দেখে ঢুক গিলছে একটু পরপর। রক্তিমকে একটু বেশি ভয় পায় সে। রিধির কানের কাছে এসে বলল, রক্তিম ভাইয়া এভাবে দেখছে কেন? মনে হচ্ছে এখনই এসে আমার 12টা বাজাবে। কালো বিড়াল পাশ কাটলে যেমন অশুভ কিছু ঘটার সম্ভাবনা থাকে, ঠিক ওনার নজর কারো উপর পড়লে দুর্ঘটনা ঘটার আভাস পাওয়া যায়। কি বলো এসব? ইফতি একটু ভীত স্বভাবের। রিধি তাই মাঝে মাঝেই ইফতিকে ভয় দেখিয়ে মজা নেয়। হ্যাঁ, একদিন এইভাবেই আমার দিকে প্যাঁচার মতো তাকিয়েছিল। অমনি পা পিছলে পড়ে গিয়েছিলাম। আরেকবার খাওয়ার সময় ঘুরে ঘুরে দেখছিল আমায়। ওমা, প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়ে যায় আমার সাথে সাথেই। ইফতি ভয়ে ভয়ে বলল, আমাকে দেখে এখন কি ভাবছো?
বলো তো। তোমার পাঞ্জাবিটা ভারী সুন্দর হয়তো। না না, ঈশা আপু বার্থডেতে গিফট করেছিল। আমার পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে না তো এখন? রিধির এখন খুব হাসি পাচ্ছে। কারো উপকার করলে আর কিছু হবে না হয়তো। ফিজিক্সের যে ম্যাথগুলো দিয়েছি তোমায়, ওইগুলো সব আজকে রেডি করে তোমায় বুঝিয়ে দেবে, দেখবে আর কিছুই হবে না। এতগুলো ম্যাথ? ওই যে দেখছো, তোমার রক্তিম ভাইয়া উনি দিয়েছেন। এখন ওনার থেকে বাঁচার উপায় ওনার দেয়া ম্যাথগুলো সমাধান করা। করবে তো তুমি? অবশ্যই করব। রিধি ইফতি থেকে বিদায় নিয়ে রক্তিমের কাছে আসলো। আমি বাসায় চলে যাচ্ছি। এত কিসের কথা ইফতির সাথে? রিধি রক্তিমের কানের কাছে এসে বলল। সিক্রেট। তারপর রিধি এক গাল হেসে চলে গেল। রোহান দিব্যর বাসায় ঢুকতেই ইতস্তত করছে। রাজিয়া রহমান মেহমানদের সাথে কথা বলছিলেন আর খুব ব্যস্ত ছিলেন। ছেলের বিয়ে বলে কথা, সময় পাবে কিভাবে? দিব্য রোহানকে নিয়ে রাজিয়া রহমানের কাছে গেল। রাজিয়াকে দেখে রোহান কথা বলার শক্তি হারিয়ে ফেলল। মা, আমার বন্ধু রোহান। রাজিয়া ব্যস্ততার মধ্যে রোহানকে দেখেই জিজ্ঞেস করল। কেমন আছো বাবা? রোহান কিছু বলতেই পারছে না, কথা যেন আটকে গিয়েছে গলার মধ্যে। দিব্য রোহানকে ঝাঁকুনি দিয়ে বলল, কোথায় হারিয়ে গিয়েছিস? এমন সময় রাজিয়া রহমান এক বান্ধবী তাকে ডেকে নিয়ে গেল। যাওয়ার সময় শুধু রোহানের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিছু লাগলে জানাবেন, সংকোচ করবেন না। আমি তোমার মায়ের মতোই। রোহানকে এভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে দিব্য টেনে রোহানকে তার ঘরে নিয়ে গেল। এভাবে চুপচাপ দাঁড়িয়েছিলি কেন? মায়ের সাথে কথাও বলিসনি? আচ্ছা বুঝলাম, তোর নার্ভাস লাগছিল, তাই বলে এভাবে নার্ভাস হয়ে যাবি? একদম কথাই বলবি না, একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলি। রোহানের দিব্যর দিকে তাকাতেই কষ্ট হচ্ছে। দিব্যই তার ভাই, যাকে এতদিন বন্ধু ভেবে এসেছে, যার জন্য তার এত মায়া, এত ভালোবাসে, যে বন্ধুটিকে সব ভালোবাসায় ত্যাগ করেছিল রোহান শুধু এই বন্ধুটির জন্য। আর এই বন্ধুটি তার ভাই। তুই ঠিক আছিস তো? কি হয়েছে? আমার শরীর ভালো লাগছে না, আমি বাসায় যাব। মাত্র এসেছিস, কিছু খাবি? আমি কিছু নিয়ে আসছি। না প্লিজ, আমার বাসায় যাওয়া উচিত। তোর খারাপ লাগছে? তোর বাসায়ও কেউ নেই, তোকে দেখবে কে? কিছুক্ষণ পর সব গেস্ট চলে যাবে, একটু বিশ্রাম করলে তোর ভালো লাগবে। রোহানের এখন মেজাজ খারাপ হয়ে যায়, একটু উঁচু গলায় বলল, সমস্যা কি তোর? বললাম না আমি বাসায় যাব। ওটা কি আমার বাসা? তুই কি আমার ভাই? তোর মা কি আমার মা, যে আমার সেবা করবে রাতভর? বল, আর কতবার বলবো? আমার একা থাকার অভ্যাস আছে, আমার কেউ ছিল না দিব্য, আমি একাই বড় হয়েছি, এখনও কারো দরকার নেই। দিব্য রোহানের ব্যবহারে খুব অবাক হয়ে যায়। রোহান কখনো দিব্যর সাথে এভাবে কথা বলেনি। এভাবেও কথা বলছিস কেন আমার সাথে? এমন সময় অনেক দিব্যর রুমে এলো। তাদের দুইজনের চেহারা দেখে বুঝতে পেরেছে যে কোনো গন্ডগোল লেগেছে। কি হয়েছে তোমাদের এমন বিধ্বস্ত চেহারা কেন? রোহান দোস্ত, কি হয়েছে একটু বল। আমার কোনো বিষয়ে তুই কষ্ট পেয়েছিস? অনেক মনে মনে ভাবছে ঈশার ব্যাপার নিয়ে কোনো সমস্যা হয়নি তো। অনেক দিব্যকে বলল। আমি দেখছি। রোহানকে কিছু বলার আগেই রোহান বের হয়ে গেল। অনেক রোহানের পেছন পেছন গেল। আমি চাই না তোর কারণে দিব্য কষ্ট পাক, আর তুই আজকেই ওর সাথে এমন করছিস। আজকে দিব্যর বিয়ে হয়েছে। আচ্ছা, আমি বুঝি না, ছেলেটা তোর এত কেয়ার করে, তোকে ভালো বন্ধু মনে করে, আর তুই কিনা ওর ভালোবাসা নিয়ে পড়ে আছিস। রোহান অনিকের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। মানে তুই ঈশাকে ভুলে নতুন ভাবে জীবন শুরু কর। প্লিজ দোস্ত, দীপের ভালোবাসায় নজর দিস না। ঈশা এখন দীপের বউ। রোহান অনিককে ধাক্কা দিয়ে বলল, কি ঈশা ঈশা লাগিয়ে রেখেছিস? ঈশা ছাড়া কি আর মেয়ে নেই? কি মনে করেছিস আমাকে? মানুষ মনে হয় না? হ্যাঁ, আমার কি কোনো আবেগ অনুভূতি নেই? দিব্যের মা আছে, পরিবার আছে, ভালোবাসাও আছে, আমার কিছুই নেই। ভাবছিস আমি কেড়ে নিব সব? বল, এতই তুচ্ছ আমি? একটা কথা শুনে রাখ, রোহানের কোনো কিছু প্রয়োজন নেই। নজর তারা দেয় যাদের পাওয়ার লোভ আছে। আমার কোনো লোভ নেই, আমার কোনো আশা কোনো দিন ছিল না, এখনও নেই,
থাকবেও না। সো স্টে ওয়ে ফ্রম মাই লাইফ।